একবার শুধু উপপাদ্যটা দেখলেই তোমরা পরীক্ষাতে করে আসতে পারবে, একদম গ্যারান্টি। আর আজকে যে প্রয়োগগুলো আমি করাতে চলেছি একদম 100% কমন প্রয়োগ করাতে চলেছি। আমাদেরকে প্রমাণ করতে হবে ওপি পারপেন্ডিকুলার টু এবি। এবি স্পর্শকের উপর কেন্দ্র থেকে যতগুলি সরলরেখা টানা হয় তার মধ্যে ওপি সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট যেটা হবে সেটাই কি হবে, লম্ব। তাহলে কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে মানে তোমাকে পিওবি ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে, পিও। ও আলোর পথযাত্রী, এই যে রাত্রি এখানেই থেমো না। হাই এভরিওয়ান, ক্লাস 10 সকলকে স্বাগত। ক্লাস 10 এর সমস্ত ছাত্রছাত্রী তোমাদের সামনে সেকেন্ড সামেটিভ, এবং সেকেন্ড সামেটিভের আগে একেবারে জোরদার একটা লড়াই চাই। আর এই লড়াইয়ে তোমাদের পাশে আমি আছি। আমি আজকে তোমাদের জন্য যে চ্যাপ্টারটি এনেছি সেটা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। শুধু উপপাদ্য নয়, আজকে আমি দু একটা প্রয়োগও তোমাদের করাবো। এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যতে 3টি উপপাদ্য আছে, উপপাদ্য 40, 41, 42। এই 3টি উপপাদ্য আজকের ক্লাসটি যারা দেখবে তাদের কাছে জলভাত হয়ে যাবে। উপপাদ্য যে কোনো বাঘভাল্লুক নয়, উপপাদ্য যে সহজে করা যায়, উপপাদ্য থেকে 5 যে একেবারে হাতের মুঠোয়, সেটা আজকের ক্লাসটাই তার প্রমাণ। আজকের ক্লাসটা যারা করবে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, তাদের কাছে জলভাত হয়ে যাবে। একবার শুধু উপপাদ্যটা দেখলেই তোমরা পরীক্ষাতে করে আসতে পারবে। একবার শুধু এটা দেখতে হবে, একবার শুধু নিজেদের করতে হবে, তাহলেই তোমরা পরীক্ষাতে করে আসতে পারবে, একদম গ্যারান্টি। আর আজকে যে প্রয়োগগুলো আমি করাতে চলেছি একদম 100% কমন প্রয়োগ করাতে চলেছি। সুতরাং আজকের ক্লাসটা যারা দেখতে চলেছো ভীষণ বেনিফিশিয়াল হতে চলেছে তোমাদের জন্য। প্রত্যেকটা ক্লাস 10 এর স্টুডেন্টকে আমার রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে যারা এই ক্লাসটি দেখবে তারা প্রত্যেকে ক্লাসটিকে শেয়ার করে নেবে বন্ধুদের সাথে, লাইক অর্থাৎ রেসপেক্ট বাটন ক্লিক করে দেবে, এবং অবশ্যই তোমরা প্রত্যেকে SOE 9-10কে সাবস্ক্রাইব করার পাশাপাশি একটা অন্তত কমেন্ট করবে আজকের ক্লাসটা কেমন লাগলো। সো লেটস স্টার্ট। চলো, তোমাদের প্রচুর সেকেন্ড সামেটিভের জন্য ক্লাস চলে এসছে। তোমাদের বায়োলজি, এই লাইফ সায়েন্সের বর্ণালী ম্যাম কন্টিনিউ ক্লাস নিচ্ছেন, ম্যাথসের আমি কন্টিনিউ ক্লাস দিচ্ছি, ইংলিশের ক্লাস আসছে, বাংলার ক্লাস আসছে, কবে কবে কি কি ক্লাস, এই যে রুটিন ওয়াইজ তোমাদের ক্লাস আসছে সেটা দেখে নিও। আর তোমাদেরকে আমি ভেদ কমপ্লিট করে ফেলেছি, গোলক করেছি, অংশীদারি কারবার হয়ে গেছে, লম্ববৃত্তাকার শঙ্কু হয়ে গেছে। আজকে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য হচ্ছে, একটু পরে হচ্ছে, একটা দুটো ডেট মিস গেছে। আর ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন আমি পরের দিন করিয়ে দেবো। সাদৃশ্যতা আমাদের করানো আছে, আর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণও আমাদের খুব ডিটেলসে করানো আছে, আমি শুধুমাত্র সাজেশন দিয়ে দেবো। সাদৃশ্যতাও আমাদের করানো আছে, সাজেশন নিয়ে আসছি আমি 29 তারিখ অর্থাৎ আগামীকাল রাত 9:30টার সময় লাইভে আসছি সাজেশন নিয়ে। তোমরা আগামীকাল রাত 9:30টার লাইভে প্রত্যেকে থেকো, ঠিক আছে? আগামীকাল রাত 9:30টাতে সাজেশন নিয়ে আসছি। ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত এটা আমার নেক্সট ক্লাসে হয়ে যাবে, হয়ে গেলেই শেষ, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো আমরা প্রথমেই আসবো যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যতে স্পর্শক বলতে কি বুঝি। স্পর্শ করা, জড়িয়ে ধরা আর স্পর্শ করা দুটো কিন্তু আলাদা। আমি জড়িয়ে ধরছি মানে কি, আমি এই পেনটাকে এইভাবে ধরে আছি, তাহলে এটা জড়িয়ে ধরা। কিন্তু আমি জাস্ট এই পেনটাকে হালকা টাচ করছি, এটাকে স্পর্শ করা। আসলে স্পর্শ করা মানে এখানে যেটা আমরা বুঝবো যে একটা বৃত্ত আছে, এখন একটি সরল রেখা যদি একটি বৃত্তর কোনো একটি বিন্দুতে জাস্ট স্পর্শ করে, কোনো একটি বিন্দুতে স্পর্শ, একটা বিন্দুতে জাস্ট স্পর্শ করে, একটা বিন্দুতে স্পর্শ করে বেরিয়ে যায়, তাহলে এটাকেই কি বলি, এটাকেই বলি স্পর্শক। কি বলা হয়? স্পর্শক। ক্লিয়ার? তাহলে একটা বিন্দুতে স্পর্শ করলে একটি সরলরেখা, তাকে কি বলা হয়? স্পর্শক। তাহলে স্পর্শক, আমরা স্পর্শক আর স্পর্শ বিন্দু বলতে কি বুঝবো? এই যে বৃত্তটা এঁকেছিলাম, এই বৃত্তের এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকছি, তাহলে স্পর্শক হচ্ছে এটা। এবি ধরো নাম দিয়ে দিলাম, এবি হচ্ছে স্পর্শক, এবি হলো স্পর্শক। আর স্পর্শ বিন্দু কি বাবা? স্পর্শ বিন্দু কোনটা? এই যে ও বা পি বা সি, পিটা হচ্ছে স্পর্শ বিন্দু। পি কি? পি হচ্ছে স্পর্শ বিন্দু। পিটা কি? পিটা হচ্ছে স্পর্শ বিন্দু। তাহলে এবি হলো স্পর্শক আর পি হলো স্পর্শ বিন্দু। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। চলো, তাহলে স্পর্শক ও স্পর্শ বিন্দু বোঝা গেল। এবার চলে এসো, বৃত্তের কোনো বিন্দুতে
বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এটা হচ্ছে উপপাদ্য নাম্বার 40। উপপাদ্য নাম্বার 40 কি বলছে? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ এরা পরস্পর লম্ব। চলে এসো। হামকো সির্ফ তুমসে প্যার হে, একটি বৃত্ত টানছি, এই বৃত্তের উপর একটা স্পর্শক টানছি। হামকো সির্ফ তুমসে প্যার হে, জাস্ট এ বিটা বৃত্তের একটা স্পর্শক। কোন বিন্দুতে স্পর্শ করেছে? এ বি। পি বিন্দুতে স্পর্শ করেছে ধরে নিচ্ছি। কি বিন্দুতে স্পর্শ করেছে? পি বিন্দুতে। বৃত্তের কেন্দ্র কত? ও। তাহলে বৃত্তের কেন্দ্র যদি ও হয় তাহলে আমরা ওপি যুক্ত করলাম। ওপি যুক্ত করলাম। আমাদেরকে প্রমাণ করতে হবে কি? আমাদেরকে প্রমাণ করতে হবে ওপি পারপেন্ডিকুলার টু এবি। তাহলে কি প্রমাণ করতে হবে? ওপি পারপেন্ডিকুলার টু এবি। চলো, ওপিটা এবি এর উপর পারপেন্ডিকুলার, এটাই প্রমাণ করতে দিয়েছে। অর্থাৎ বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। চলে এসো। দেওয়া আছে ও কেন্দ্রগামী বৃত্তের এবি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। কি প্রমাণ করতে হবে বাবা? একদম আমি যা লিখছি পয়েন্ট টু পয়েন্ট এটুকুই যদি তোমরা লিখে আসতে পারো পরীক্ষাতে ফুল মার্কস কেউ আটকাতে পারবে না। কি লিখতে হবে আমাদেরকে? প্রমাণ করতে হবে যে, এখান থেকে 5-এ 5 তোমরা পাবেই। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ওপি পারপেন্ডিকুলার টু এবি। কি প্রমাণ করতে হবে? ওপি পারপেন্ডিকুলার টু এবি। তাহলে ওপি পারপেন্ডিকুলার টু এবি এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন কি? কি আঁকবো? কি আঁকবো? এবি সরল রেখার উপর অপর একটি বিন্দু কিউ নিলাম এবং ও কিউ যুক্ত করলাম, যা বৃত্তটিকে আর বিন্দুতে কোথায় ছেদ করলো? আর বিন্দুতে ছেদ করলো। বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করলো। চল, তাহলে একটি বিন্দু নিচ্ছি। কি বিন্দু নিচ্ছি? এবি সরলরেখার উপর একটি বিন্দু নিচ্ছি কিউ। এবার এই ও কিউ যুক্ত করছি। ও কিউ যুক্ত করার পর এটা কোথায় ছেদ করছে? আর বিন্দুতে ছেদ করছে। কোথায় ছেদ করছে? আর বিন্দুতে ছেদ করছে। এটা গেল অঙ্কন। এবার চলে আসি প্রমাণ। প্রমাণ স্যার, প্রমাণে কি লিখতে পারি? কি লিখতে পারি স্যার? ও কিউটা কার থেকে বড়? ও কিউ গ্রেটার দেন ও আর। যেহেতু আর বৃত্তের উপরে অবস্থিত, যেহেতু আর বৃত্তের উপর অবস্থিত, তারপর কি? ও কিউ গ্রেটার দেন ও আর, যেহেতু আর বৃত্তের উপরে অবস্থিত। আবার ও আর ইকুয়াল টু কত? ওপি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব আমরা কি লিখতে পারি? অতএব ওপি থেকে ও কিউ বড়, অর্থাৎ ওপি লেস দেন ও কিউ। ওপি লেস দেন ও কিউ, অর্থাৎ ওপির থেকে ও কিউ বড়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি?
ওপির থেকে ও কিউ বড়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব ওপি সবচেয়ে ছোট, এবি সরলরেখার উপর ওপি সবচেয়ে ছোট, তাহলে ওপি সবচেয়ে ছোট, তাহলে ওপি যদি সবচেয়ে ছোট সরলরেখা হয় তাহলে অতএব ওপি পারপেন্ডিকুলার টু কি হবে, এবি। এবি সরলরেখার উপর ওপি সবচেয়ে ছোট, তাহলে ওপি কি হবে, পারপেন্ডিকুলার টু এবি। বুঝে নাও, কোনো অসুবিধা আছে কি? এবি স্পর্শকের উপর কেন্দ্র থেকে যতগুলি সরলরেখা টানা হয় তার মধ্যে ওপি সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট যেটা হবে সেটাই কি হবে, লম্ব হবে। এভাবে লিখতে হবে। এখানে জাস্ট লিখতে হবে যে অতএব ওপি এবি সরলরেখার উপর আঁকা সবচেয়ে ছোট স্পর্শক, এবি স্পর্শকের উপরে আঁকা সবচেয়ে ছোট দৈর্ঘ্য, তাহলে অতএব ওপি পারপেন্ডিকুলার টু এবি। ঠিক আছে, শর্টেস্ট ডিস্টেন্স চাই তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়। ওকে, চলো, বোঝা গেছে কিনা? প্রুভড। বোঝা গেছে কিনা বল, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে বোঝা গেছে কিনা। এইবার এই উপপাদ্য 40 দিয়ে আমরা একটা প্রয়োগ দেখে নিই। চলো, খুব 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 ইম্পর্টেন্ট প্রয়োগ, 16 সাল এবং 13 সালে এসছে। খুব ইম্পর্টেন্ট একটি প্রয়োগ, তোমাদের 26-এর সামেটিভে বা 27-এর ফাইনালে আসবে না এটা বলা যায় না। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, তোমাদের এক্সারসাইজেও আছে। দুটি এক কেন্দ্রীয় বৃত্তের প্রশ্নবিচিত্রাতেও আছে। এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তটির এবি ও এসি যা দুটি বৃহত্তর, যে দুটো এক কেন্দ্রীয় বৃত্ত আঁকতে বলেছে। এখন দুটো এক কেন্দ্রীয় যে বৃত্ত আঁকবো তার, এটা একটা বৃত্ত আর এক কেন্দ্রীয়। এখন এই দুটি এক কেন্দ্রীয় বৃত্তের কি বলেছে, এবি ও এসি যা দুটি ক্ষুদ্রতর বৃত্তটিকে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করে প্রমাণ করি পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি। কি প্রমাণ করতে বলেছে, পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি। চলে এসো, আমি এ থেকে প্রথমে জিনা 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 রে, এটা আঁকলাম। তারপর এ থেকে তাহলে এ থেকে আমরা কি টানলাম, এ থেকে এবি টানলাম আর এসি টানলাম। এবার এবি আর এসি এই যা দুটি ক্ষুদ্রতর বৃত্তটিকে কোথায় কোথায় ছেদ করেছে, ক্ষুদ্রতর বৃত্তটিকে পিতে ছেদ করেছে আর এদিকে কোথায় টাচ করেছে, সরি ছেদ করেনি, টাচ করেছে, পি আর কিউতে টাচ করেছে, পি আর কিউতে টাচ করেছে। এবার বিসি যুক্ত করে নাও, বিসি যুক্ত করে দিলাম। বিসি যুক্ত করে দেওয়ার পর আমাকে কি বলেছে, প্রমাণ করো পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে পি কিউ এইটা আমাকে কি প্রমাণ করতে বলেছে, পি কিউটা হাফ অফ বিসি। আচ্ছা বলো তো, পি কি স্পর্শবিন্দু, পি যদি স্পর্শবিন্দু হয় তাহলে পি স্পর্শবিন্দু, তাহলে পি দিয়ে আমি যদি একটা লম্ব টানি তাহলে এটা অভিলম্ব হবে। তাহলে অ্যাকচুয়ালি পি যদি স্পর্শবিন্দু হয় তাহলে স্পর্শবিন্দু কি করে, এই যে স্পর্শকটিকে সমান দুভাগে ভাগ করে, অর্থাৎ পি এবি এর স্পর্শবিন্দু পি, এবি এর স্পর্শবিন্দু পি। অতএব আমরা কি লিখতে পারবো, এবি এর স্পর্শবিন্দু যদি পি হয় তাহলে অতএব এপি ইকুয়াল টু পিপি। এপি ইকুয়াল টু কত, এপি ইকুয়াল টু পিপি। আবার এসি এর স্পর্শবিন্দু কত, কিউ, তাহলে এসি এর স্পর্শবিন্দু কিউ, তাহলে অতএব এ কিউ ইকুয়াল টু কিউসি। অতএব এ কিউ ইকুয়াল টু কত, এ কিউ ইকুয়াল টু কিউসি। ক নাম্বার, 2 নম্বর। তাহলে এপি ইকুয়াল টু বিপি আর এ কিউ ইকুয়াল টু কত পেলাম, এ কিউ ইকুয়াল টু কিউসি। স্যার তাহলে এখান থেকে অতএব পি, অতএব এ
বিসি ত্রিভুজ এবিসি এর পি আর কিউ হচ্ছে এবি আর এসির মিড পয়েন্ট, তাহলে পি কিউ ইকুয়াল টু কত হবে, হাফ অফ বিসি, তাই তো? যেহেতু ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, আমরা প্রমাণ পড়েছি। যেহেতু দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, আমরা এটা পড়েছি এবং সেই কন্ডিশন দিয়ে আমরা কি বলতে পারছি যে তাহলে পি কিউ কি হয়ে যাচ্ছে, হাফ অফ বিসি। দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে সংযোজক সরলরেখা কি হয়, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, এটা আমরা ত্রিভুজের উপপাদ্যতে পড়েছি। ক্লিয়ার? চল এইটা এই কন্ডিশনটা এখানে লিখে দেবে, এটুকুই, আর কিছু নেই। নেক্সট উপপাদ্য 41, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। দেখো অঙ্কগুলোতে, এই উপপাদ্যগুলোতে কিচ্ছু নেই, আমরা যদি বুঝতে পারি ব্যাপারটা তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি। দেখো এই একটা বৃত্ত আছে, এখন এই বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটি কি টানতে বলেছে, বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক টানতে বলেছে। তা বহিস্থ বিন্দু আমরা ধরে নিচ্ছি, বহিস্থ বিন্দু কত ধরে নিচ্ছি, বহিস্থ বিন্দু পি। এবার এই পি থেকে আমি যদি দুটি স্পর্শক টানি তাহলে প্রথমে এদিকে একটা স্পর্শক, मैं अगर कहूं तुम साहसी आए ना कहीं না आएगी कभी, এদিকে একটা স্পর্শ, तारीफ इतनी कि सच है कुछ भी नहीं, ठीक है? দুদিকে দুটো স্পর্শক এঁকে নিলাম। तुमको पाया है तो जैसे खोया हूं, कहना चाहूं भी तो तुमसे क्या कहूं। বৃত্তের কেন্দ্র কত, ও। এবার বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে স্পর্শ বিন্দু, এখানে একটা স্পর্শ বিন্দু, এখানে একটা স্পর্শ বিন্দু, তাহলে এটা ধরে নিচ্ছি এ, এটা ধরে নিচ্ছি বি। তাহলে আমার এখানে কি প্রমাণ করতে হবে, পি এ ইকুয়াল টু পিবি, আর তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কেন্দ্র, কেন্দ্র মানে এই এই, তাহলে যুক্ত করে দেব। তাহলে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে মানে তোমাকে পিও বি ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে, পিও এ। তাহলে এখানে আমরা কি লিখে নিতে পারি, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি এবং পিএ ও পিবি দুটি স্পর্শক। এরপর অঙ্কন কি করব, অঙ্কন কি করব, ও এ ও বি ও ওপি যুক্ত করলাম, এটা অঙ্কন হয়ে গেল। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে বলে ফেলো। 1 নম্বর প্রমাণ করতে হবে যে পি এ ইকুয়াল টু পিবি, আর 2 নম্বর কি প্রমাণ করতে হবে, অ্যাঙ্গেল পি ও এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ও অ্যাঙ্গেল পি ও এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিওবি, অর্থাৎ কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, আর বৃত্তের স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান, পি এ ইকুয়াল টু পিবি। তাহলে প্রমাণ করতে হবে, অঙ্কন হয়ে গেল। তাহলে এবার চলে আসি প্রমাণ। এবার কোথায় চলে আসবো, প্রমাণে চলে আসবো। তাহলে প্রমাণে চলে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, ত্রিভুজ পি ও এ এবং ত্রিভুজ পি ও বি এর ক্ষেত্রে, ত্রিভুজ পিও এ এবং ত্রিভুজ পিও বি এর ক্ষেত্রে কি কি পাচ্ছি, অ্যাঙ্গেল পি বি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল পি এ ও ইকুয়াল টু এক সমকোণ, তো 90 ডিগ্রি, তো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কেননা স্পর্শকের উপর কেন্দ্র থেকে টানা সরলরেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি, ইকুয়াল টু 90 ডিগ্রি। আর তারপর ও এ ইকুয়াল টু
ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, ব্র্যাকেটে লিখবে কি একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি ওপি সাধারণ বাহু, ওপি সাধারণ বাহু। তাহলে এস এ এস সূত্র থেকে আমরা কি বলতে পারি, এস এ এস বলতে পারিস, বা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস আর এইচ এস, আর এইচ এস সূত্র থেকে হাইপোটেনাস এবং সাইড, আর এইচ এস সূত্র থেকে আমরা কি বলতে পারি, ত্রিভুজ পি ও এ সর্বসম ত্রিভুজ পি ও বি। দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলে কি হবে, অতএব পি এ ইকুয়াল টু পিবি হবে, পি এ ইকুয়াল টু পিবি, এবং অ্যাঙ্গেল পি ও এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ও বি। একদম দুটো ত্রিভুজ সর্বসম হলে তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমান, তাদের অনুরূপ কোণগুলিও সমান, তাহলে হয়ে গেল প্রমাণ। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বল এখানে কি বাঘ ভাল্লুক আছে, ছবি আঁকবো, ছবির মতো করে আমরা লিখবো, ছবি আঁকা এবং ছবির মতো করে লেখা, এই তো হচ্ছে ব্যাপার। বাঘ ভাল্লুক তো কিছু নেই, আছে কি বাঘ ভাল্লুক কিছু নেই? আই থিঙ্ক নেই, আই থিঙ্ক না, ইউ থিঙ্ক অলসো নেই। ঠিক আছে, চলো তাহলে এটা গেল আমাদের কতটা, 41। এবার আমরা চলে আসবো 42-এর দাগে, 42। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দুটি কোথায় অবস্থিত হবে, কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। চল দেখি, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে। এখন বিষয় হচ্ছে দুটো বৃত্ত যে পরস্পরকে স্পর্শ করছে, বৃত্ত দুটো এরকম হতে পারে, আবার এমনও হতে পারে যেটা একটা বৃত্ত, এর ভিতরে আরেকটি বৃত্ত, এই তাহলে এমনও হতে পারে, এমনও হতে পারে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে। এবার এই দুটো বৃত্ত কি করছে, বহিঃস্পর্শ করছে, এই দুটো বৃত্ত কি করছে, অন্তঃস্পর্শ করছে। বলেছে স্পর্শ বিন্দুটি এবং কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। কি প্রমাণ করতে হবে, কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা। এখানে ধর এর কেন্দ্র হচ্ছে এ, এর কেন্দ্র হচ্ছে বি, স্পর্শ বিন্দু হচ্ছে ধর পি, স্পর্শ বিন্দু কত, পি। তাহলে কি প্রমাণ করতে বলেছে, স্পর্শ বিন্দুটি কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার উপর লম্বভাবে একই সরলরেখায় অবস্থিত, মানে এই একই সরলরেখায় আছে, এটা প্রমাণ করতে বলেছে। এখানে কি কেন্দ্র কত, প্রথমটার কেন্দ্র এখানে ধর এ, দ্বিতীয়টার কেন্দ্র এখানে ধর বি, তাহলে এর স্পর্শবিন্দু কোথায়, এখানে, তাহলে স্পর্শবিন্দু এখানে ধর পি। তাহলে এখন আমাকে কি প্রমাণ করতে হবে, যে এরা তিনজন একই সরলরেখায় আছে, একই সরলরেখায় আছে, এটা প্রমাণ করতে। স্যার স্পর্শবিন্দু দিয়ে একটি লম্ব টানলাম, নাম দিলাম এসটি। স্যার এখানেও তাই, স্পর্শবিন্দু দিয়ে একটি লম্ব টানলাম, নাম দিলাম এসটি। ওকে স্যার, তাহলে এবার আমার জাস্ট এটা বহিঃস্পর্শ, এটা অন্তঃস্পর্শ, আর তাছাড়া কিছু নেই, যে একটা দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ। তাহলে ধরি এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয়, এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় কি করে, পরস্পরকে বহি বা অন্ত স্পর্শ করে, স্পর্শ করে পি বিন্দুতে। কি প্রমাণ করতে হবে, এ প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে,
এ পি ও বি সমরেখ, এপি ও বি সমরেখ। তাহলে প্রমাণ করতে হবে যে এপিবি সমরেখ। তাহলে এপিবি সমরেখ এটা প্রমাণ করতে হবে। অঙ্কন কি করছি, পি এর উপর এসটি লম্ব অঙ্কন করা হলো। তাহলে এসটিটা কি স্পর্শক। এবার তাহলে প্রমাণ, অতএব এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক ও এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে অতএব এপি পারপেন্ডিকুলার টু এসটি। সিমিলারলি বা একই রকম ভাবে আমরা কি লিখতে পারি, বি কেন্দ্রীয় বৃত্তের কে স্পর্শক বিপি, বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক ও বিপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব বিপি পারপেন্ডিকুলার টু এসটি। তাহলে বিপি পারপেন্ডিকুলার টু এসটি আবার এপি পারপেন্ডিকুলার টু এসটি, অর্থাৎ পি বিন্দুতে এপি ও বিপি পারপেন্ডিকুলার টু এসটি। তাহলে অতএব এ পি বি সমরেখ। সমরেখ না হলে সম্ভবিত নয়। আরে পি বিন্দুতে এপিও লম্ব আবার বিপিও লম্ব, কখন সম্ভব, যখন এপিবি সমরেখ। হয়ে গেল, শেষ। স্যার কি করলেন, এটার ক্ষেত্রে করলেন না তো স্যার? আরে একই তো, বহিঃস্পর্শ অন্তঃস্পর্শ সেমই তো, একই রকম ভাবে লিখতে হবে তো। ছবি দুটো এঁকেছেন কেন? একটা বহিঃস্পর্শ দেখানোর জন্য, একটা অন্তঃস্পর্শ দেখানোর জন্য। ছবি তোমরা পরীক্ষাতে দিলে দুটোই আনবে। তাহলে উপপাদ্য 42 41, 41টা বেশি ইম্পর্টেন্ট। 40 41 এবং 42-এর মধ্যে 40-এর যে উপপাদ্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 100% দিয়ে রাখো, ঠিক আছে? 40-এর উপপাদ্যটা এই গেল। এইবার চলে এসো, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও বিন্দুগামী একটি সরলরেখা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এপি প্যারালাল টু বি কিউ। কি প্রমাণ করতে বলেছে? এপি প্যারালাল টু বি কিউ। এ একটা বৃত্ত আছে, এখন এই দুটো বৃত্ত ধরো এই বিন্দুতে টাচ করেছে। কাহা টাচ কিয়া? ও যারা টাচ মি। এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে ও বিন্দুতে টাচ করেছে, ও বিন্দুতে টাচ। একটি সরল রেখা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুগামী একটি সরল রেখা বৃত্ত দুটিকে কি বিন্দুতে ছেদ করেছে? পি আর কিউ। চলে এসো, कुछ ना कहो। यस, क्या हो गया? ও বিন্দুগামী একটি সরলরেখা বৃত্ত দুটিকে কোথায় কোথায় ছেদ করেছে? পি আর কিউতে, ছেদ। প্রমাণ করি যে এপি প্যারালাল টু বি কিউ। কি প্রমাণ করতে বলেছে? এপি প্যারালাল টু বি কিউ। হোয়ার ইজ এ? এ আর বি কেন্দ্রীয় বৃত্ত বলে দিয়েছিল রে পাগলা, এ কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এটা এ। বি কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এটা বি। তোমাকে এখন কি প্রমাণ করতে হবে? তোমাকে প্রমাণ করতে হবে এপি আর বি কিউ এরা প্যারালাল।
স্যার আমি এ ও বি যুক্ত করে দিচ্ছি। কি যুক্ত করছি? এ ও বি। স্যার এ ও বি যদি যুক্ত করে দিই তাহলে আমি দুটো ত্রিভুজ পাচ্ছি। নো ডাউট দুটো ত্রিভুজ তো তুমি পাচ্ছ। দুটো ত্রিভুজ পাচ্ছি স্যার আমি। একটা ত্রিভুজ কি? এ ত্রিভুজ এ পি ও। আরেকটা ত্রিভুজ কি? আরেকটা ত্রিভুজ হচ্ছে বি ও কিউ বা বি কিউ ও। এই দুটো ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আচ্ছা, প্রথমে ত্রিভুজ এপিওতে, ত্রিভুজ এপিওতে আমরা প্রয়োগ করছি। হ্যাঁ, ত্রিভুজ এপিওতে অ্যাঙ্গেল এপিও ইকুয়াল টু অ্যাঙ্গেল এওপি। কেন ইকুয়াল টু? তার কারণ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। কেন হবে? হোয়াই এই দুটো অ্যাঙ্গেল সমান ইকুয়াল? হোয়াই? বিকজ অফ দ্যাট আমরা এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা একই বৃত্তের ব্যাসার্ধ, এই বাহু আর এই বাহু, অর্থাৎ এও আর এপি সমান। এও ইকুয়াল টু এপি সমান। তাই জন্য কি হবে? তাই জন্য এটা হবে। স্যার এরপর হলো এই দুটো। তাহলে এরপর আমরা কি বলতে পারছি? আবার অ্যাঙ্গেল এ ও পি ইকুয়াল টু বিপ্রতীপ। বিপ্রতীপ কোণটা কত? বিপ্রতীপ কোণ অ্যাঙ্গেল বি ও কিউ। আবার ত্রিভুজ বি ও কিউ এর ক্ষেত্রে, ত্রিভুজ বি ও কিউ এর ক্ষেত্রে কি লিখতে পারছি? বি ও কিউ এর ক্ষেত্রে, বি ও কিউ এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সমান। স্যার কেন? অ্যাঙ্গেল বি ও কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি কিউ ও। কেন স্যার? তার কারণ ওই আবার বিও ইকুয়াল টু বি কিউ। বিও ইকুয়াল টু কত? বিও ইকুয়াল টু বি কিউ। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? অতএব আমার এটার সাথে এটা সমান, আবার বিও কিউর সাথে বি কিউও সমান। তাহলে অতএব আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ পি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল বি কিউ ও। কেন লিখতে পারি? তার কারণ দেখ, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, আবার এই অ্যাঙ্গেলের সাথে এ সমান, আবার এর সাথে এ সমান। তাহলে অ্যাকচুয়ালি এর সাথে এও সমান। হ্যাঁ কি না? ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গেল এওপি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিও কিউ। তাহলে অ্যাঙ্গেল এওপি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিও কিউ হলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব অ্যাঙ্গেল এপিও ইকুয়াল টু বিপ্রতীপ অ্যাঙ্গেল বিও কিউ। তাহলে এপিও বিও কিউর সাথে সমান, আবার বিও কিউ বি কিউ এর সাথে সমান। তাহলে অ্যাঙ্গেল এপিও বি কিউ এর সাথে সমান। ঠিক আছে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে তো অনুরূপ বাহু দুটো সমান হবে, প্যারালাল হবে। অতএব এপি প্যারালাল টু বি কিউ ও পি কিউ ছেদক। তাহলে এপি কি হবে? এপি প্যারালাল টু বি কিউ হবে। আর এপি প্যারালাল টু বি কিউ হলেই এবং পি কিউ ছেদক হলেই তবেই তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হওয়া সম্ভব, তাই না? তাহলে এই অ্যাঙ্গেল দুটো সমান, তার মানে নিশ্চয়ই এপি প্যারালাল টু বি কিউ। আর কে ছেদক? পি কিউ ছেদক। ওকে, তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, 100% দিয়ে রাখবো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। লাস্ট প্রয়োগ, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় একটি বৃত্ত আঁকছি, তার পরিলিখিত এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কার? ও কেন্দ্রীয় বৃত্তের। কার? ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি এই দুটো যা হবে বিসি প্লাস এডি তাই হবে, বিসি প্লাস এডি তাই হবে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এই স্পর্শবিন্দুটা পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, পি কিউ আর এস, এটা হচ্ছে এস। পি কিউ আর এস ধরে নিচ্ছি। তাহলে পি কিউ আর এস যদি আমরা ধরে নিই তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এপি
ইকুয়াল টু এস। স্যার কেন? কেননা এই যে এ বহিস্থ বিন্দু থেকে এপির দূরত্ব যা হবে, এস এর দূরত্ব তাই হবে, আমরা উপপাদ্য 41 তো তাই বললাম, তার কারণ স্পর্শ বিন্দুতে এই দুটো। আবার ডিপি ইকুয়াল টু ডিকিউ, স্যার সিকিউ ইকুয়াল টু সিআর, স্যার বিআর ইকুয়াল টু বিএস। কত পেয়ে গেলাম স্যার? এপি ইকুয়াল টু এস, তাহলে এখান থেকে আমরা 1 আর 4 যোগ করলে 1 প্লাস 4 কত পেয়ে যাচ্ছি? এস প্লাস বিএস মানে এবি ইকুয়াল টু এপি প্লাস বিআর, এপি প্লাস বিআর। আচ্ছা, বিআর যা হবে আরসিও তাই হবে, পিডিও তাই হবে। এরা তো প্রত্যেকটা, এখান থেকে যদি আমি আঁকি তাহলে প্রত্যেকটাই তো অর্ধেক করে। তাহলে এখান থেকে আমরা এই চারটে ইকুয়েশনকে সলভ করলে আমরা এটা বলতে পারবো এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারছি? এখান থেকে আমরা বলতে পারছি 1 আর 4 যোগ করলে এবি ইকুয়াল টু কত হচ্ছে? এবি ইকুয়াল টু হচ্ছে তোর এপি প্লাস বিআর 5 নম্বর দে। আর যদি 2 আর 3 যোগ করি তাহলে কত হচ্ছে? ডিপি প্লাস সিকিউ, ডিপি প্লাস সিকিউ, ডিকিউ প্লাস সিআর, ডিকিউ প্লাস সিআর। আচ্ছা, সিআর আর সিকিউ তো সমান, তাহলে সিকিউর জায়গায় সিআর বসাতেই পারি। তাহলে ডিপি প্লাস সিকিউ মানে কত হচ্ছে? এই সরি, ডিপি প্লাস সিকিউ, এটা পাচ্ছি সিকিউ। তাহলে ডিপি প্লাস সিকিউ, সিকিউ আর ডিকিউ তো সমান, আবার ডিপি আর ডিকিউও সমান। তাহলে এখান থেকে আমরা পেয়ে যেতে পারি, এটা তোদের দেখ এক্সাম্পল প্রয়োগে করা আছে। এটা এবিসিডি তো ও কেন্দ্রীয় বৃত্তে দেখ প্রয়োগ নাম্বার 14 পেজ নাম্বার 216, পেজ নাম্বার 216 প্রয়োগ নাম্বার 14। এরা কি করেছে একটু দেখ, এইভাবেই করেছে বিষয়টা, যে বিপি আর বিকিউ সমান, এরা লিখে লিখে করেছে সিকিউ আর সিআর সমান, ডিআর আর ডিএস সমান, ডিআর আর ডিএস সমান। তাহলে এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি ইকুয়াল টু কত করেছে? ও এইভাবে লিখে লিখে এই চারটে প্রথমে লিখে নিয়েছে। এই চারটে লিখে নেওয়ার পর যেটা করেছে সেটা হচ্ছে যে এবি প্লাস সিডি করে দিয়েছে ডাইরেক্ট আমার এলএইচএস, এবি প্লাস সিডি। তাহলে এবার এবি মানে কত? এবি মানে হচ্ছে এস প্লাস এসবি প্লাস, আর সিডি মানে কত? সিডি মানে সিকিউ প্লাস ডিকিউ। এইবার এস মানে আমি কি লিখতে পারি? এপি, এস মানে এপি আর প্লাস এসবি, এসবি মানে বিআর প্লাস সিকিউ মানে কত? সিকিউ মানে আমি লিখতে পারি সিআর প্লাস ডিকিউ, ডিকিউ মানে কত? ডিপি। তাহলে স্যার এবার এখান থেকে কি লিখতে পারি? এপি আর ডিপি যোগ করে দিলে এডি, আর স্যার বিআর আর সিআর যোগ করে দিলে বিসি। এই তো এডি, বিসি প্লাস এডি বা এডি প্লাস বিসি হয়ে গেল। ঠিক আছে, জাস্ট আমরা এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান করে নিলাম। এবার এলএইচএস ইকুয়াল টু আরএইচএস ডাইরেক্ট প্রুভ করে দিলাম, কমপ্লিট। এবার এই প্রয়োগগুলোতে দেখ, এই যে প্রদত্ত, প্রমাণ করতে হবে, প্রমাণ এভাবে লিখতে হবে উপপাদ্যের মতো করে, তাহলেই কিন্তু 3 নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের মোটামুটি কি হলো? কমপ্লিট হয়ে গেল বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। আর কি বাকি আছে তোদের? একদম শুরুতে বলেছিলাম আমি সদৃশতা অলরেডি করিয়ে দিয়েছি, সদৃশতা তোরা রিকোয়েস্ট করেছিলিস বলে শুরুতে করিয়ে দিয়েছি। তাহলে আমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য হয়ে গেল, সদৃশতা হয়ে গেছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। শুধু ত্রিভুজ ও ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, এইটা একটা সম্পাদ্যের ক্লাস নিয়ে শিখিয়ে দিলেই পুরো ওভারঅল সেকেন্ড সামেটিভের জন্য কমপ্লিট। আমি তোদেরকে 29 তারিখে সাজেশন যেটা আনছি ম্যাথের লাইভ, সেই সাজেশনটা লাইভে তোরা প্রত্যেকে 9:30 থাকিস এবং লাইভটা অ্যাটেন্ড করিস, আগুন লাগবে। ঠিক আছে, চল, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে,
এবং কি করবে? জিতবে। জয় হিন্দ।